ঈদুল ফিতরের আনন্দে মেতেছে জাতি। এই আনন্দ উৎসবে স্টার নিউজের সঙ্গে আছেন এই মুহূর্তে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং বিএনপি সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ। স্টার নিউজের পক্ষ থেকে আপনাকে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। আমি প্রথমেই আপনার কাছে জানতে চাই, যেহেতু ঈদের একটি আমেজ চলছে, আপনার জীবনের ঈদের কোনো স্মরণীয় ঈদ বা এরকম কোনো স্মৃতি আছে কিনা, ঈদ ঘিরে আপনার কোনো স্মৃতি, সেটি জানতে চাই। ঈদ ঘিরে তো মানুষের বহু স্মৃতি থাকে, তো ঈদের তো অনেক স্মৃতি আছে। আমার বাবা যখন ছিলেন তখন আমাদের ঈদটা, ছোটকালের ঈদটা ভিন্নভাবে হতো, সেটা আনন্দ ভিন্ন হতো। তো কোনো দায়িত্ব কর্তব্যের মধ্যে জীবনটা বাঁধা ছিল না। তো সেই সময় ঈদগুলো বেশি মনে পড়ে, ছোটবেলার ঈদ, নতুন জামা কাপড় পরার ঈদ, সেই ঈদটা বেশি মনে পড়ে এখন। আপনাকে যদি অপশন দেওয়া হয়, আপনি পিছনে চলে যেতে পারবেন, ছোটবেলায় চলে যেতে পারবেন, তাহলে আপনি সেই সুযোগটি নেবেন কিনা? এটাও কঠিন প্রশ্ন, কিন্তু আমার মনে হয় যে আমি এখন বর্তমানেই থাকতে চাই। কারণ বর্তমানে যেই দায়িত্ব আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, যে সুযোগটা আমাকে দিয়েছেন, সেই সুযোগটা আমি এই প্রত্যেকটা ঈদ, প্রত্যেকটা পালা পার্বণ আমি জনগণের পাশে থেকে জনগণের জন্য কাজ করতে চাই। বিরোধী দলে থাকার সময়ে ঈদ যেভাবে আসতো, এখন সরকারি দলে আছেন, রাষ্ট্রীয় দায়িত্ব পেয়েছেন, এবারের ঈদের অভিজ্ঞতা জানতে চাই। এবারে ঈদের অভিজ্ঞতাটা আসলেই ইউনিক। কারণ আপনি বললেন ১৭ বছরের যুদ্ধের পরে দেশ একটি জায়গায় এসছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলও আমাদের অনেক নেতাকর্মীর ত্যাগের বিনিময়, জুলাই অভ্যুত্থানের যে যাদেরকে আমরা হারিয়েছি তাদের ত্যাগের বিনিময় আমরা একটা গণতান্ত্রিক ধারায় ফেরত আসতে পেরেছি। বাংলাদেশ গণতন্ত্রের পথে হাঁটা শুরু করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একটি সময়ে সরকার গঠন করতে পেরেছে আল্লাহর রহমতে, যে যখন বাংলাদেশকেও গত শেখ হাসিনা সরকার একটা ভঙ্গুর অর্থনীতি রেখে গেছে, বিভিন্ন প্রতিষ্ঠানকে ধ্বংস করে রেখে গেছে। সেই জায়গাটা থেকে বিএনপি যখন সরকার গঠন করেছে, জনগণের দায়িত্ব নিয়েছে, তখন দায়িত্বের জায়গাটা অনেক বেড়ে গেছে। সেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কথাবার্তা শুনলেই কিন্তু জনগণ, দেশবাসী বা বিশ্ব বুঝতে পারে সেটা। তো সুতরাং আমাদের এইবার ঈদের জায়গাটা দায়িত্বের জায়গায়, কর্তব্যের জায়গায় এবং জনগণের সেবার জায়গাটায় বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আমরা সারা বিশ্বে এক ধরনের অস্থিরতা দেখতে পাচ্ছি, বিশেষ করে ইরানে যে সংঘাত হচ্ছে তাকে ঘিরে। সেই সংঘাতে বাংলাদেশের সরকার কিংবা বাংলাদেশের অবস্থান বা কূটনৈতিক অবস্থান জানতে চাই। দেখেন, বিএনপি সরকার আসার পরে যে যুদ্ধাবস্থা বিরাজ করছে মধ্যপ্রাচ্যে, এর কারণে বাংলাদেশের হাজার হাজার নাগরিক যারা এই সকল দেশে বিরাজ করছে, তারা বসবাস করছে, কর্মরত আছে, তাদের জীবন একটা ঝুঁকির মধ্যে পড়েছে, তাদের কাজ একটা ঝুঁকির মধ্যে পড়েছে। তো বাংলাদেশ সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রায়োরিটি হচ্ছে যে আমাদের মধ্যপ্রাচ্যে যে দেশগুলোতে, ইরান সহ যে দেশগুলোতে আমাদের বাংলাদেশিরা আছে, তাদের সুরক্ষা নিশ্চিত করা, তারা যদি কেউ বাংলাদেশে ফেরত আসতে চায় তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা, এবং তারা যদি ওখানে যারা থাকছে, যারা কাজ করছে, তারা যাতে সুরক্ষিত অবস্থায় থাকে, সেইটা নিশ্চিত করা হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ। মানে এই যুদ্ধটা যদি বা এই অবস্থা যদি দীর্ঘায়িত হয়, তাহলে যারা প্রবাসী বাংলাদেশে আছে মধ্যপ্রাচ্যে, তাদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আপনাদের কোনো রিয়েল টাইম পরিকল্পনা তো এটাই। কারণ বিভিন্ন দেশে বিভিন্ন অবস্থায় আমাদের বাংলাদেশিরা আছে। কিছু স্টুডেন্ট আছে, কিছু কাজ করছে, কিছু আপনার লেবার শ্রেণীর আছে যারা ওখানে গিয়ে বিভিন্ন রকমের তারা কাজে নিয়োজিত আছে, কর্মরত আছে। এদেরকে সুরক্ষিত রাখার জন্য এখন আমাদের ওই সব দেশগুলোতে আমাদের মিশনগুলা খুবই তৎপরভাবে কাজ করছে। বলতে গেলে 24/7ই তারা কাজ করছে, যে আমাদের প্রতিটি নাগরিক যাতে তারা নিরাপদে থাকে সেটা নিশ্চিত করার চেষ্টা করছে। কারণ সবার পক্ষেই এখন দেশে ফেরাটা হয়তো সম্ভব হবে না। কারণ যারা সৌদি আরবে থাকে তারা হয়তো কিছু ফিরতে পারবে, কিন্তু যারা দুবাইতে থাকে তারা হয়তো ফিরতে পারবে না। এক এক দেশের এক এক অবস্থা। তো সেইটা এখন ওখানে যুদ্ধের কি অবস্থা সেটার উপর ডিপেন্ড করবে, এবং আমাদের বাংলাদেশি যারা আছে তারা ফিরতে চায় নাকি
সেটার উপর ডিপেন্ড করবে। যদি তারা ফিরতে চায়, আমরা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, আমাদের সিভিল এভিয়েশন সহ সকল মন্ত্রণালয় কিন্তু আমরা এই কাজে নিয়োজিত আছি, স্ট্যান্ড বাই আছি। যারা আসতে যাচ্ছে তাদেরকে আমরা ফিরিয়ে নিয়ে আসবো, এটাই তাদেরকে সুরক্ষিত করার একটা। এবং যারা ফিরে আসছে তাদের লং টার্মে তাদেরকে কিভাবে সহযোগিতা করা যায় সেটাও সরকার কিন্তু এটা প্ল্যান করছে, বা আমাদের কাজের মধ্যে আছে সেটা। আপনারা শপথ নেওয়ার পরপরই আসলে ইরানের এই সংঘাতটি শুরু হয়েছে। আমরা 2001 সালে বিএনপি ক্ষমতা আসার পরে কিন্তু ইরাক যুদ্ধ, তারপরে মধ্যপ্রাচ্যে ওই সময় এক ধরনের সহিংসতা তৈরি হয়েছিল। তো এবারে যে বাস্তবতা, প্রথমত হচ্ছে মধ্যপ্রাচ্যের সংকট হলেই সারা বিশ্বে এক ধরনের তেল কিংবা জ্বালানির সংকটে পড়তে হয়। এখন বাংলাদেশ সরকার সেটি সামাল দেওয়ার চেষ্টা করছে। আপনারা বিকল্প জ্বালানি কূটনীতি গড়ে তুলছেন কিনা, বা আপনাদের সেই চেষ্টা চলছে। অবশ্যই যদি যুদ্ধটা, প্রথম কথা এই যুদ্ধ বিরতি আমরা চাই অবিলম্বে, এবং যে ক্রাইসিসটা তৈরি হয়েছে সারা বিশ্বে, সেই ক্রাইসিসটা ঘনীভূত হচ্ছে, এবং সেই ক্রাইসিসটা বন্ধ করতে হলে ইমিডিয়েটলি একটা ডিপ্লোমেসির মাধ্যমে, এটা নেগোসিয়েশনের মাধ্যমে বন্ধ করতে হবে। সেইটা আমরা যদি পারতপক্ষে না হয়, সেটা আমাদের যেদিকে যেতে পারে বাংলাদেশে সেটার প্রভাব তো অবশ্যই পড়বে। বাংলাদেশ তো বিচ্ছিন্নভাবে থাকতে পারবে না। সেই জায়গাটা থেকে আমাদের তেল জ্বালানি, এখন পর্যন্ত আমাদের সেই ক্রাইসিসটা তৈরি হয়নি, বাট ভবিষ্যতের জন্য সরকার অবশ্যই পরিকল্পনা করছে। কূটনীতির মাধ্যমে আমাদের বিভিন্ন দেশের সাথে আমরা কথাও বলছি, যেখান থেকে আমরা সহযোগিতা পাবো। সেই কাজটা কিন্তু আমাদের চলমান আছে, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান অত্যন্ত সচেষ্ট আছেন এই ব্যাপারে। তো এটা যেমন আমাদের নাগরিক হিসেবে সাশ্রয়েরও একটু করতে হবে সবভাবে, আবার যাতে তেলের সংকট না হয়। তেলের সংকট হলে সেটা আমাদের ইন্ডাস্ট্রি, আমাদের অর্থনীতি সব কিছুর উপর প্রভাব পড়বে, সেটাও যাতে না হয় সেই ব্যাপারে আমরা কাজ চালাচ্ছি। যুক্তরাষ্ট্র কিংবা চীন, এই দুটি ব্লক কিংবা বলয়ে আন্তর্জাতিক পরাশক্তিগুলো বিভক্ত। বাংলাদেশি পরাশক্তিগুলোকে কিভাবে ব্যালেন্স করছে? আমাদের যে এখন ফরেন পলিসি, বা যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের সময় যে ফরেন পলিসি ছিল, ম্যাডাম খালেদা জিয়ার সময় যে ফরেন পলিসি ছিল, সেই ফরেন পলিসি কিন্তু আমরা অনুসরণ করছি। এবং সেটাকে আরও বেশি যদি আমরা এক ধাপ এগিয়ে নিয়ে যাই, সেটা হচ্ছে যে আমাদের ফরেন পলিসিটা এখন বাংলাদেশ ফার্স্ট নীতিতে চলছে। যদি সবার আগে বাংলাদেশ নীতিতে চলে, তাহলে আমাদের অবশ্যই আমাদের সব পরাশক্তি, যুক্তরাষ্ট্র, চায়না আমাদের বন্ধু রাষ্ট্র, যুক্তরাষ্ট্রের সাথে আমাদের অনেক ট্রেড আছে, আমাদের দীর্ঘদিনের আমাদের বাইল্যাটারাল, মাল্টিল্যাটারাল রিলেশন আছে। অন্যান্য দেশের সাথে, ভারত সহ সব দেশের সাথে আমাদের যেই সম্পর্কগুলো আছে, সেই সম্পর্কগুলো আমরা ভালো করতে চাই, সামনে এগিয়ে নিতে চাই বাংলাদেশ ফার্স্ট নীতি অবলম্বন করে। তো সেই জায়গাটা থেকে আমার মনে হয় আমাদের দেশের জনগণের স্বার্থটা যদি আমরা আগে দেখছি, সেই ক্ষেত্রে অনেক ডিসিশন মেকিংয়ে, অনেক নেগোসিয়েশনে কিন্তু সহজ হয়ে যায় করতে। এবং বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা করেই আমরা সবার সাথে সম্পর্ক রাখতে চাই। বর্তমান সরকার ক্ষমতা আসার পরে ভারতের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রনীতির অবস্থানটি কোথায়? সেটি কি সমঝোতার নাকি নির্ভরতার? দেখেন, ভারত আমাদের সবচেয়ে কাছের নেইবার। আমরাও তাদেরকে 3 দিকে ঘিরে রেখেছি, তারাও আমাদেরকে 3 দিকে ঘিরে রেখেছে। কিন্তু ভারতের সাথে অবশ্যই আমাদের সম্পর্ক, কারণ ওদের সাথে আমাদের অনেক ইস্যুস আছে। বাংলাদেশের সাথে ভারতের আনরিজলভড অনেক বিষয় আছে, যেগুলো আমাদের রেজলিউশন প্রয়োজন, সমাধানের প্রয়োজন। সেই সমাধানের জন্য আমাদের সম্পর্ক রেখেই কথাবার্তা বলে সেই সমাধানগুলো করতে হবে, নেগোসিয়েশন। বাট নেগোসিয়েশনটা হবে সমতার ভিত্তিতে এবং পারস্পরিক সম্মানটা বজায় রেখে। সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য। তা কোনোভাবেই এটা নির্ভরতা নয়, এটা সমতার ভিত্তিতেই আমি মনে করি এটা। গত 1.5 বছরে ভারতের বাস কিংবা ট্রেন সার্ভিস যেগুলো বাংলাদেশের সঙ্গে ছিল, সেটি বন্ধ আছে। ভিসা প্রক্রিয়াও সীমিত। এগুলো স্বাভাবিক কবে হবে, বা এ নিয়ে আপনাদের কূটনৈতিক তৎপরতা কতটুকু সক্রিয়? কূটনৈতিক তৎপরতা অত্যন্ত ভালোভাবেই চলছে। আমাদের ভিসা নিয়ে তারা ভারতেই এর মধ্যে বলেছে যে তারা খুব শীঘ্রই এর ভিসা প্রসেস তারা চালু করবে, নর্মাল করবে। তো ভিসা আছে, তাদের সাথে আমাদের পানি নিয়ে সমস্যা আছে, তাদের সাথে আমাদের বর্ডার নিয়ে সমস্যা আছে। তো এই সমস্যাগুলো সবই তারা সমাধান করবে বলেছে, এবং আমাদের কূটনীতিক
চলে আছে, এবং আমাদের ওখানে যারা মিশনে আমাদের যারা কর্মকর্তারা আছেন তারাও এই ব্যাপার নিয়ে কাজ করছে। আপনি পানির কথা বললেন, একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল গঙ্গা পানি চুক্তি 1996 সালে, সেটি 30 বছরের মেয়াদ এই বছর ডিসেম্বরে শেষ হতে চলেছে। এই চুক্তি কি নতুন করে নবায়ন করতে যাচ্ছেন কিনা, কিংবা এই চুক্তির ভবিষ্যৎ কি? অবশ্যই আমরা তো এটা তো পানি আমাদের দেশের অর্থনীতির জন্য, আমাদের দেশের স্বাভাবিক প্রক্রিয়া চলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এটা গঙ্গা চুক্তি যাতে কন্টিনিউ হয় এবং এটা যাতে আবার রিনিউ করা হয় সেই ব্যাপারে ওদের সাথে আমাদের নেগোসিয়েশন অবশ্যই চলছে। আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয় আছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয় তো অবশ্যই আমরা সেটা তাদের সাথে কথাবার্তা বলে আমাদের যাতে এটা রিনিউ হয় সেটা আমরা দেখব, অবশ্যই দেখব। প্রায় 1.5 দশকের ক্ষমতায় থাকা সরকার, শেখ হাসিনা সরকার, ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে তিনি দেশ ছেড়ে পালিয়েছেন, তিনি ভারতে অবস্থান করছেন। তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার প্রক্রিয়াটি আপনাদের তরফ থেকে কতটুকু করছেন, বা সেটি নিয়ে প্রক্রিয়া তো বন্ধ হয়নি, প্রক্রিয়া অবশ্যই চলমান আছে। যারা 17 বছরে মানবাধিকার লঙ্ঘন করেছে, বাংলাদেশে খুন করেছে, গুম করে, যাদের জাতিসংঘের রিপোর্টও কিন্তু আছে এই ব্যাপারে, তাই না? বিগত দিন আমরা দেখেছি জাতিসংঘের একটা রিপোর্ট আছে, ডিটেল রিপোর্ট আছে, বাংলাদেশের আইন কানুন অনুযায়ী তাদের বিচার হয়েছে। তো সেই বিচারের ইয়েতে এবং সাজাও হয়েছে, তো অবশ্যই সেটা চলমান আছে। এবং আমরা চাই যে এটা তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবচেয়ে গত 17 বছরের অন্যায় অত্যাচার স্বৈরাচারের সবচেয়ে বড় ভিকটিম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটা নেতাকর্মী। তো এটা তো আমরা সরকারে আসার কারণে দায়িত্বটা কিন্তু আরো বেশি বেড়ে গেছে। তো অবশ্যই আমাদের এটা আমাদের পরিকল্পনার মধ্যে আছে এবং ওই কাজও চলমান আছে। আমাদের নতুনভাবে আবার ভারতের সাথে কথাবার্তা শুরু করতে হচ্ছে, যেটা আমরা করেছি। তো সেই জায়গাটা থেকে আমাদের কাজ চলমান আছে, কূটনীতি চলমান আছে, এবং শেখ হাসিনা সহ আরও যারা এই গত 17 বছরে সঙ্গে জড়িত, হ্যাঁ, তাদেরকে গত 17 বছরে যারা হাদি হত্যাটা তো ভিন্ন, এটা পরে আসছি। শেখ হাসিনা সহ যারা আওয়ামী লীগের যারা পালিয়ে আছে বা যাদের বিরুদ্ধে একেবারে অ্যালিগেশন আছে, যাদের বিচার কার্য চলছে এবং যাদের সাজা হয়েছে, তাদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে বিএনপি সরকার সচেষ্ট আছে। হাদি হত্যা সহ হাদি হত্যার কাণ্ডের কিছু তাদের সাথে জড়িত সংশ্লিষ্ট কিছু লোক ধরা পড়েছে রিসেন্টলি, আপনারা জানেন, ভারতে। তাদেরকে ফিরিয়ে আনার ব্যাপারেও কিন্তু সরকার সচেষ্ট আছে। আমরা কনসুলার অ্যাক্সেস চেয়েছি তাদেরকে, যাতে আমরা এটা সত্যতা তারা যাচাই করার জন্য, তারাও কলকাতা সরকার এটা নিয়ে, কলকাতার সরকার এইটা যদি সত্য প্রমাণিত হয়, আমরা যেন এদেরকে ফিরিয়ে এনে তাদেরকে বিচারের আওতায় আনতে পারি বাংলাদেশের মাটিতে, সেই কাজও চলছে। রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশ বর্তমান সরকারের কোনো কূটনৈতিক ব্যাক থ্রু আপনারা আনতে যাচ্ছেন কিনা, বা আছে কিনা? দেখেন, রোহিঙ্গা সংকটটা এত বেশি এখন কমপ্লিকেটেড অবস্থায় আছে। অবশ্যই বিএনপি সরকারের এই রোহিঙ্গা সমস্যা সমাধানে আমাদের এক্সপিরিয়েন্স আছে। আমরা দুইবার এই কাজ করেছি সাকসেসফুলি। শহীদ জিয়া করেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া করেছেন। এখন রোহিঙ্গা সমস্যা এত বেশি ঘনীভূত হয়েছে এবং এটা মোর অফ এ পলিটিক্যাল প্রবলেম দেন এ ডিপ্লোম্যাটিক ওয়ান। সো সেই জায়গাটা থেকে আমাদের খুবই সেন্সিটিভ জায়গাটা থেকে, কারণ এখন আবার মিয়ানমারে এখানে অনেকগুলো স্টেক হোল্ডার এখানে আছে। মিয়ানমারের সরকার আছে, আরাকান আর্মি আছে, রাখাইনে যারা আছে, এবং আমাদের দেশেও যারা এখানে রোহিঙ্গা জনগোষ্ঠী আছে, তাদের মধ্যেও নিজেদের মধ্যে অনেক কিন্তু সমস্যা ঘনীভূত হয়েছে। তো এই সমস্যা সমাধানের জন্য আমরা মিয়ানমারের সরকারের সাথে কথা বলছি। আমাদের ফরেন মিনিস্টার উনি ডক্টর খলিলুর রহমান, উনি এই রোহিঙ্গার ব্যাপারে ওনার অনেক এক্সপিরিয়েন্স আছে। তো এই সরকার সচেষ্ট, সরকার চাচ্ছে যে আমরা রিপ্যাট্রিয়েশন কখন হবে, আমরা মিথ্যা আশ্বাস দিতে চাই না, কিন্তু মিয়ানমার সরকারের সাথে কথা বলে, এবং যেটা গত সরকার করতে ব্যর্থ হয়েছিল, সকল দেশকে সংশ্লিষ্ট যারা এখানে এই অঞ্চলে যারা স্টেক হোল্ডার আছে, চায়না, ইন্ডিয়া সহ অন্যান্য আমাদের মুসলিম দেশগুলো,
ওয়েস্টার্ন কান্ট্রিগুলো তাদের এবং বিশেষ করে আসিয়ান ভুক্ত দেশগুলো তাদের অত্যন্ত জোরালো সহযোগিতা প্রয়োজন এটাতে। তাদের সাথে আমরা কথা বলছি, ডায়ালগ করছি, যাতে এই রোহিঙ্গা সমস্যার সমাধানটা আমরা অ্যাটলিস্ট সমাধানের দিকে আমরা কাজ শুরু করতে পারি। এখন আপনারা যেখান থেকে শুরু করেছেন সেই জায়গায় আপনাদের বর্তমান পররাষ্ট্রনীতির ভবিষ্যৎ লক্ষ্য কী? প্রথম কথা হচ্ছে বাংলাদেশ এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কূটনীতি হচ্ছে অর্থনৈতিক কূটনীতি, ইকোনমিক ডিপ্লোমেসি। এই ইকোনমিক ডিপ্লোমেসিটাকে আমরা যদি আরও জোরালো করতে হয় তাহলে আমাদের দেশের ভিতরে ইকোনমিটাকে ঠিক করতে হবে, ইনভেস্টমেন্টের পরিবেশ তৈরি করতে হবে। সেই বার্তাটাই আমরা আমাদের সকল বন্ধু রাষ্ট্রদেরকে এবং আমাদের যারা ডোনার, ইনভেস্টর, আমাদের সাথে যারা ব্যবসা বাণিজ্য করে বা এখানে যারা বিনিয়োগ করে তাদেরকে ওই বার্তাটাই আমরা দিচ্ছি। ডেভেলপমেন্ট পার্টনার যারা চীন, জাপান, যুক্তরাজ্য, ইউরোপিয়ান কান্ট্রিগুলো যারা আমাদের দীর্ঘদিনের আমাদের উন্নয়নের সাথী সঙ্গী, তাদেরকে কিন্তু তারা কিন্তু যেই সমস্যাগুলো তাদের বাংলাদেশকে নিয়ে ফেস করতে হলো সেটা হচ্ছে বাংলাদেশে আপনার কস্ট অফ ডুইং বিজনেস, বাংলাদেশের দুর্নীতি, বিনিয়োগ করলে তারা এটা সিকিউর হবে নাকি, তাদের বিনিয়োগটা সিকিউরিটি পাবে নাকি, সেটা তাদের একটা অত্যন্ত উদ্বেগের বিষয় ছিল, জায়গা ছিল। তো সেই জায়গাটায় বাংলাদেশ বর্তমান বিএনপি সরকার হাত দিয়েছে এবং সেই জায়গাটা ঠিক করতে চাচ্ছি আমরা। সেই জায়গাটা যদি আমরা ঠিক করতে পারি তাহলে আমরা মনে করি আমাদের ডিপ্লোমেসি সব দেশের সাথে আমাদের আরও বেগবান হবে। এবং যেসব দেশের সাথে আমাদের ট্রেড ডেফিসিট আছে, আমরা ধরেন যথেষ্ট পরিমাণে আমরা এক্সপোর্ট করছি না, বা সেই জায়গাটা থেকেও কিন্তু আমাদের নতুন নতুন অ্যাভিনিউ, নতুন নতুন ক্ষেত্র আমরা তৈরি করার চেষ্টা করছি। বাংলাদেশের যে কোন কোন জায়গায় কোন কোন আমরা কাজ করতে পারলে আমাদের বিনিয়োগ বাড়বে এবং আমরা এক্সপোর্টেও আমরা আরও বেড়ে যাবে। তো সেই জায়গাকে কিন্তু প্রথম আমরা হাত দিয়েছি, কাজ করছি। এবং যেটা গুরুত্বপূর্ণ যে আমাদের যেটা প্রধানমন্ত্রী উনি অত্যন্ত গুরুত্বের সাথে দেখছেন সেটা হচ্ছে আমাদের এই আঞ্চলিক রাজনীতি, এই ভূ রাজনীতির মধ্যে আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন শহীদ যেটা সার্ক হচ্ছে ওনার স্বপ্ন ছিল, ওনার ভিশন ছিল। সেই সার্ককেই কিন্তু আমার বিএনপি সরকারও একটা অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে এবং আমাদের ইশতেহারও সেটা আছে। আমরা সার্ককে রিভাইভ করতে চাই এবং ফাংশনাল করতে চাই। সার্ক আছে, কাঠামো আছে, সবই আছে, কিন্তু গত সরকার এটাকে অ্যাক্টিভেট করে নাই, ইচ্ছা করে করে নাই। কিন্তু আমরা সার্কের যেই ভালো দিকগুলো এগুলো আমরা কাজে লাগাতে পারি নাই। সার্কের মাধ্যমে এই দেশগুলোর যে কানেক্টিভিটি হতে পারে, এই দেশগুলো পিপল টু পিপল রিলেশন যে হতে পারে, আমাদের শুধু অর্থনীতি না, ট্রেড না, আমাদের কৃষ্টি, কালচার, সংস্কৃতি, খেলাধুলা, ক্রীড়া, এগুলোর মধ্য দিয়েও যে আমাদের এই দেশগুলোর সাথে আমাদের একটি কানেক্টিভিটি হতে পারে, যেটা সকল এই সংশ্লিষ্ট দেশগুলোর অর্থনীতিকেও বিকশিত করবে, সেই জায়গাটায় আমরা এখনও হাত দিতে পারিনি। সার্ককে আমরা রিভাইভ করতে চাই এবং আমাদের ইকোনমিক ডিপ্লোমেসির পাশাপাশি আমাদের স্পোর্টস ডিপ্লোমেসি এবং কালচারাল ডিপ্লোমেসি এই দুটো আমরা খুব জোরালো ভিত্তিতে সব দেশের সাথে করতে চাই। তো সেই জায়গাটায় আমাদের খুবই দৃঢ়ভাবে কাজ শুরু হয়েছে। স্টার নিউজের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান ঈদ উপলক্ষে? স্টার নিউজের সকল দর্শককে, আমার নির্বাচনী এলাকার আমার প্রত্যেকটি ভাই বোনকে, বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা সকল বাংলাদেশিরা আছে এবং যারা মুসলমানরা আছে সকলকে আমার পক্ষ থেকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা। স্টার নিউজের সকলকে ঈদের শুভেচ্ছা, ভালো থাকবেন এবং তোমাকেও অনেক ঈদের শুভেচ্ছা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। স্টার নিউজের সাথেই থাকুন।